দীপ্ত অন্য পাশে যাবে। চারপাশে বাচ্চাদের দেখার মতো সুন্দর সুন্দর স্থান আছে, সাথে আছে পুতুল মূর্তি, বেশ কিছু ভাস্কর্য রয়েছে বলা যায়। দীপ্ত সেগুলো দেখবে। আকাশ তাকে নিয়ে যাবে। সে সময় তন্ময় বলল, কলি দ্রুত মাথা দুলিয়ে পড়ল। না, সমস্যা নেই, আমি আপনার সাথে থাকতে। তন্ময় তাকে কথা শেষ করতে দেয়নি। আকাশ বলল, কলি একদমই যেতে চাচ্ছে না, কিন্তু কি করার, চোখ মুখ অন্ধকার করে ওদের সাথে গেল। তন্ময় একাই দাঁড়িয়ে, তার দৃষ্টি কিছুটা দূরের অরুতে। অরু পাথর পেরিয়ে কিছুটা নামছে তো আবার উঠে আসছে, দুহাতে পানি তুলে দূরে ছুঁড়ে মারছে, না হলে চারপাশের সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎ পেছনে ফিরে দেখল তন্ময় এগিয়ে এসেছে, দুহাত দূরে হবে তার থেকে। অরু একগাল হেসে পানি ছুঁড়ে মারল তন্ময়ের দিকে। তন্ময় হাত নিজের মুখের সামনে ধরে বলল। অরু থামল না, পুনরায় ঝুঁকে দুহাতের সাহায্যে এক গাদা পানি ছুড়ল, পরপর আরও কিছু। মুহূর্তেই তন্ময়ের উপরের অংশ ভিজে গিয়েছে, তাও তার চোখে মুখে রাগের আভাস নেই। অরুর সাহস বেড়ে গেল, সে পাগলের মতো পানি ছুঁড়তে লাগলো। তন্ময় এক পর্যায়ে পাথর টপকে এগিয়ে যাচ্ছে অরুর দিকে। অরু হেসে সেখান থেকে যেতে নিয়েছে, কিছুটা গিয়েছেও, কিন্তু তন্ময় একদম কাছে চলে এসেছে দেখে হন্তদন্ত ভঙ্গিতে ছুটতে নিয়ে পাথরে পা পিছলে পড়ে যায়। বেকায়দায় পড়ে আর্তনাদ করছে, চোখের পানিতে গাল ভিজে উঠেছে। তন্ময় তখনই চিৎকার দিয়ে দৌড়ে ছুটেছে, কিন্তু ধরতে সক্ষম হয়নি সময় মতো। দ্রুত পায়ে এসে অরুকে তুলতে চাইল, অরু উঠতেও পারছে না। অতপর অরুর ঘাড়ে এবং হাঁটুর নিচে ধরে পাছা কোলে তুলে নিল, যেখানে ব্যাগগুলো রাখা সেখানে এনে বসালো। অরুর হাঁটু ছুলে গিয়েছে, হালকা রক্তের দাগ উঠেছে প্যান্টের উপর দিয়ে, পায়ের পাতা ছুলেছে, সাথে হাড্ডি বেঁকেছে হয়তো, নড়াতেও পারছে না। তন্ময় ধমকাতে গিয়েও ধমকালো না, রাগকে নিয়ন্ত্রণ করে পায়ে ছুতে যেতেই অরু পা সরিয়ে ফেলল। ব্যথা পাই। তন্ময় চোখ রাঙিয়ে পাটা টেনে নিচের দিকে আনল। দু একটা মোচড় দিবে পূর্বেই অরু চিৎকার করে উঠল। মরে যাব, ধরবেন না একদম। অরুর হাত তন্ময়ের কাঁধ শক্ত করে চেপে ব্যথা আর ভয়ে চোখ বন্ধ করে আছে, ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে, গাল বেয়ে চোখের পানি পড়ছে। তাকে তন্ময় কিছুক্ষণ দেখে বলল। অরু ভয়ে ভয়ে খুলল। তন্ময় বলল, সত্যি? কি নাম? আমরা যেতে পারবো না সেখানে? সত্যি? অরু খুশিতে হঠাৎ পরিবর্তন হওয়া তন্ময়কে একদমই খেয়াল করতে পারেনি। চোখজোড়া চলচল করছে তার। স্বপ্নে বিভোর সে হঠাৎ পিনপিনে কষ্ট অনুভব করল, গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। পরপর তার পায়ে তন্ময় জুতো পরিয়ে দিল, তারপর উঠে দাঁড়ালো, বলল। অরু ভেজা নয়নে উঠে দাঁড়ালো, পা ঠিক হয়ে গিয়েছে। একটা মোচড় দেওয়ার জন্য কি ব্রিলিয়ান্ট অভিনয় না করলো! এত সুন্দর অভিনয় তন্ময় কবে শিখেছে? ওরও কি গাধি? আপনি সব মিথ্যে বলেছেন। চলুন যাই সেখানে, প্রমিস আর দৌড়োদৌড়ি করব না, আপনার আশেপাশে থাকবো। তন্ময় শক্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন ওয়ার্নিং দিচ্ছে এটাই শেষবার। অবশেষে রাজি হলো, অরুকে নিয়ে সেদিকটায় হাঁটা দিল। হাঁটতে অরুর একটু কষ্ট হচ্ছে বটে, পা থেকে চিনচিন ব্যথা অনুভব করছে। তন্ময় হঠাৎ তার বাম হাত অরুর সামনে এগিয়ে দিল, কিন্তু আজ হাত ধরতেও লজ্জাবোধ করছে অরু। পরপর বেশ কিছু লজ্জাজনক সিচুয়েশনে পড়েছে সে। অবশেষে ধীরে তন্ময়ের হাতের সাহায্য নিয়ে হাঁটতে লাগলো। চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেল সেই আকর্ষণীয় ঝর্ণার সামনে। এই ঝর্ণা অন্য রকম সৌন্দর্যে ঘেরা, তবে এবার আর তন্ময় তাকে যেতে দেয়নি কাছে, দূর থেকেই দেখতে হচ্ছে। অরু বলল, আমাকে একটা ছবি তুলে দেবেন? না, বলবেন না, এই যে এখানটায় দাঁড়াবো।
আপনি পুরো ঝর্ণার সহ আমাকে তুলবেন, কেমন? সংসার জীবন অনেকটা একটি যুদ্ধের ময়দান। প্রথম যখন এই যুদ্ধের ময়দানে পা রাখেন, তখন শুধু যুদ্ধ করে যান একজনের জন্য, আপনার স্বামী। তারপর নিজের সন্তান। এখানে যুদ্ধের নামে চলে মায়ার খেলা। কষ্ট, দুঃখ, যন্ত্রণা উপলব্ধি করেও এই ময়দান ত্যাগ করতে পারবেন না। মায়ার জালে আটকানো এই মন আপনাকে ত্যাগ করতে দিবে না। কারণ শত সহস্র যন্ত্রণা লাঘব হয়ে যাবে এক টুকরো সুখ উপলব্ধি করে। এই যে বছরের পর বছর যত্ন নিয়ে গড়া সংসার যখন ছেড়ে চলে এসেছেন, মনে হয়েছিল তিনি এক টুকরো জীবন ফেলে এসেছেন। জীবনটুকু ফিরিয়ে পাওয়ার স্বপ্ন, একটি দুঃস্বপ্নের বাস্তবতা নেহাতি। আজ তার সেই স্বপ্ন মুহূর্তেই কেমন বাস্তব রূপ ধারণ করতে বসেছে। চায়ের কাপ নিয়ে রুমের সামনে দাঁড়িয়ে আছেন। দরজাটা খুলে ঢুকবেন শুধু, কিন্তু অদৃশ্য এক দ্বিধা নামের লজ্জা তাকে চেকে ধরেছে। স্বামীর সঙ্গে বছর বছর ধরে কথা হয়নি, হয়নি দেখা সাক্ষাৎ। পাশে বসে দীর্ঘ আলাপ আলোচনা থেকেও বহু দূরে রয়েছেন। পাশাপাশি বসে চায়ের কাপে ঠোঁট বুলিয়ে হাসিতে মাতোয়ারা হবার দিনগুলো মনে করতেই চোখের কোণ ভিজে ওঠে। তাই হয়তো সেই যুবতী মনের অনুভূতি উকি ঝুঁকি দিচ্ছে। দ্বিধাবোধ করতে থাকা তাকে অবাক করে দিয়ে ভেতর থেকে মোস্তফা সাহেব প্রশ্ন করলেন। এসেছো? চিরচেনা সেই ডাক। দ্বিধাবোধ ফেলে জবেদা বেগম রুমে ঢুকলেন। মোস্তফা সাহেব বইপত্র হাতাচ্ছিলেন। জবেদা বেগমকে দেখে এগিয়ে গেলেন, হাত থেকে চায়ের কাপ নিয়ে চেয়ারে বসলেন। বসো। জবেদা বেগম জড়সড় হয়ে বসেছেন। বুড়ো বয়সী মন আজ যুবতীর খাতায় নাম লিখিয়েছে। আর চোখে স্বামীর পানে তাকালেন। চায়ে চুমুক বসিয়ে দীর্ঘশ্বাস নিলেন মোস্তফা সাহেব। নরম সুরে শুধালেন। রাগ কমেছে? জবেদা বেগমের মুখশ্রী মুহূর্তেই অন্ধকারে পরিণত হয়েছে। বিষণ্ণতা, কষ্ট, দুঃখ সব কিছু একত্রে ফুটে উঠেছে মুখমণ্ডলে। চোখজোড়া জ্বালা করছে তার। মাথা নিচু করে সর্বোচ্চ চেষ্টা করলেন নিজেকে সামলাতে, কিন্তু ব্যর্থ হচ্ছেন। এই মুহূর্তের জন্য তিনি 2 বছর ধরে অপেক্ষা করেছেন। এই ভেবেছেন স্বামী দ্বিধার দেওয়াল টপকে চলে আসবেন তার মান ভাঙাতে, ঠিক যেমনটা করে এসেছেন দীর্ঘকাল ধরে। দিনের পর দিন যেতে লাগলো, কিন্তু জবেদা বেগমের দীর্ঘ অপেক্ষার প্রহরের সীমান্ত দেখা দিচ্ছিলই না যেন। নিজের গোছানো সংসার, ভালোবাসার স্বামী ফেলে আলাদাভাবে থাকার মতো কষ্ট পৃথিবীতে হয়তো দ্বিতীয়টি ছিল না তার জন্য। রাগ তো তার কবেই ধুয়ে মুছে চলে গিয়েছে। বুকে শুধু এক রাশ অভিমান ছিল। আজ সেই অভিমান স্বামীর একটি কথাই চলে গেল মুহূর্তেই। জবেদা বেগমের গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়তে নিচ্ছিল। তিনি মাথাটা ঘুরিয়ে মুছে নিলেন। মোস্তফা সাহেব হাতে চায়ের কাপটি টেনে রেখে জবেদা বেগমের পাশে চেয়ার টেনে বসলেন। শুধালেন। কাঁদছো? না তো, কাঁদবো কেন? আমি এই যে দেখছি, চোখের পানি নাকের পানি এক করে ফেলছো। মোটেও না, শুধু চোখের পানি। এই যে, কই নাকে তো নেই। কাঁদলে আমার নাকের পানি বেরোয় না, মিথ্যে বলবেন না। তার মানে স্বীকার করছো যে তুমি কাঁদছো? জবেদা বেগম চুপ করে রইলেন। সেই ঘুরিয়ে ফিরিয়ে তাকে নিচের মুখে স্বীকার করিয়েই ফেলল। দেখেছি যেহেতু কাঁদছে তাহলে দেখতেই থাকুক, কেন প্রশ্ন করে বাচ্চাদের মতো। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে হাসলেন। হাত বাড়িয়ে চোখের পানি মুছিয়ে দিতে নিয়ে বললেন। আমি তো তোমাকে হাজার রকম ভাবে কাঁদতে দেখেছি। আমি আপনাকে হাজার রকম ভাবে রাখতে দেখেছি। তাই বুঝি? আমি তো রাগি না, শান্ত মানুষ, পানের মতো শান্ত। এভাবে আপনি মিথ্যে বলতে পারছেন? সেইবার সামান্য একটু ব্যাপার নিয়ে আপনি রেগে রুমের ড্রেসিং টেবিল ভেঙে ফেলেছিলেন, মনে নেই? ভুলবশত হয়েছিল। আপনি এখন সম্পূর্ণ মিথ্যে বলছেন। তাহলে সত্যি কিছু বলি। মোস্তফা সাহেবের ঠোঁটের ফাজলামো হাসিটুকু গায়েব হয়ে গিয়েছে। খুব নরম সুরে বললেন। তোমাকে ছাড়া আমি ভালো নেই, ভালো থাকতে পারবো না। এই 3টি বছর আমার জন্য 1000 বছরের সমান। আমি খুব লজ্জিত সেদিনের জন্য। আর কখনো এমন ভুল হবে না। মাফ করে দিবে আমায়?
জবেদা বেগম টুকরে কেঁদে উঠলেন। স্বামীর বুকে আলগোছে মাথা রেখে কাঁদতে লাগলেন। তার অপেক্ষার অবসান ঘটেছে তাহলে। অপেক্ষাকৃত সেই মুহূর্ত আঁচলে ধরা দিয়েছে। মোস্তফা সাহেব আদুরেভাবে জড়িয়ে রেখেছেন। মাথায় হাত বুলিয়ে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেছেন। তার নিজের চোখ জোড়াও যে চলছে। বুকের যন্ত্রণা লাঘব পেয়ে বসেছে তাকে। জবেদা বেগম ফুপিয়ে বললেন, না। মাপ করবে না বলছ? কি করলে মাপ করবে? কান ধরবো? আচ্ছা ধরি তাহলে। মোস্তফা সাহেব সত্যি হাত উঠিয়েছেন কান ধরতে। জবেদা বেগম দ্রুত তাকে আটকালেন। কি করছেন? মোস্তফা সাহেব হাসলেন। জবেদা বেগম চিন্তিত সুরে প্রশ্ন করলেন, বাবা কি বলল? সব কিছু বুঝিয়ে বলতে পেরেছেন? বাবা মেনেছে? মেনেছেন? তিনি বুঝেছেন আমাদের সিচুয়েশন? তবে তোমার ভাই বড় একটা গন্ডগোল পাকাবে মনে হচ্ছে। ভাইয়াকে বুঝালে সে নিশ্চয়ই বুঝবে। তুমি কি চাও? তন্ময়ের জন্য কলি? আমার ছেলে যাকে চাই আমি তাকেই চাই। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা শেষ হতেই জবেদা বেগম মনের সব অভিমান মোস্তফা সাহেবের সামনে তুলে ধরেছেন। মোস্তফা সাহেব মুচকি হেসে স্ত্রীর সকল অভিযোগ মাথা পেতে নিচ্ছেন। কয়েকবার বলেছেন, এমনটা আর কখনো হবে না। ওরু ভাঙা পা নিয়ে আবারও পাথরের চূড়ায় বসেছেন। এবার দুপা অবশ প্রায়। রাগের চূড়ান্তে পৌঁছে তন্ময় আকাশ ফাটিয়ে অরুকে ধমকেছে। তার রাগী উচ্চস্বরের কণ্ঠ শুনে কেঁপে উঠেছে আশপাশের অপরিচিত মানুষজন অবধি। ব্যথা এবং ধমক খেয়ে অরুর চোখের পাতায় অশ্রু। অশ্রু সিক্ত তাকে এবার সাবিহা নিজের সাথে নিয়ে হাঁটছে। ব্যথায় গুঙিয়ে সে সাবিহার সাথে ধীরে এবং খুঁড়ে খুঁড়ে হাঁটছে। মেঘাচ্ছন্ন আকাশ হতে বজ্রপাতের শব্দ শোনা গেল। বৃষ্টির দু এক ফোঁটা পানি শরীর ছুঁয়ে দিয়ে গিয়েছে। আকাশ দীপ্তকে নিয়ে এসেছে মাত্রই। চল বেরিয়ে পড়ি, সন্ধ্যা হয়ে গিয়েছে, বৃষ্টিও নামবে মনে হয়। তন্ময় মাথা দোলালো। নিজেদের ব্যাগগুলো কাঁধে নিয়ে সকলেই রওনা হয়েছে। ইকো পার্ক গেটের সামনে আসতে না আসতেই তুমুল বৃষ্টি নেমেছে। আচমকা বৃষ্টিতে উপস্থিত সকলেই খানিক ভিজে গেল। দ্রুত গাড়ির দিকে ছুটেছে প্রত্যেকে। ওরু ভাঙা পা নিয়ে দাঁড়িয়ে পড়ল। দুঃখে কষ্টে তার কান্না পাচ্ছে। অবশ্য ভুল তার নিজের, কিন্তু তারপরও তন্ময়ের উপর করা অভিমান যেন ফ্রি। একটু কিছুতেই অভিমান করে বসে এই মন। এই যে সাবিহা তাকে ফেলে দৌড়ে গাড়িতে উঠে বসেছে, কই সাবিহার ওপর তো অভিমান হলো না? ওই তো আকাশ, দীপ্ত, রুবি এবং অয়নও চলে গিয়েছে তাকে ফেলে। কই তাদের উপর তো অভিমান হচ্ছে না? তাহলে কেন শুধু তন্ময়ের উপর তার সকল অভিমান? ভেজা নয়নে বৃষ্টির মধ্যে তাকালো সামনে দাঁড়ানো তন্ময়ের পানে। নিচে দাঁড়িয়ে ভিজছে তাকেও ভেজাচ্ছে। ধরে নিয়ে গেলে কি এমন হবে? এত রাগ ওরও কি ইচ্ছে করে পড়েছিল? আচমকা ধাক্কায় পড়েছে। এদিকে গাড়িতে বসা কলিকে বেশ চিন্তিত লাগছে। তাকে এক প্রকার টেনে গাড়িতে তুলেছে সাবিহা। কলি উঠতে চাচ্ছিল না, বারংবার প্রশ্ন করছিল, পরে উঠবে। কথাটা বলেই আগ্রহী চোখের সামনে তাকিয়ে রইল সাবিহা। একই অবস্থা গাড়িতে বসা প্রত্যেক সদস্যের। যেন সামনে খুব আকর্ষণীয় ফিল্ম চলছে। আকর্ষণীয় বটেই। এই যে তন্ময় বৃষ্টির মধ্যে ঠায় দাঁড়িয়ে, তার পিছনে ওরও দাঁড়িয়ে কাঁদছে। দুজন ভিজে চুপচুপে ইতিমধ্যে। কেউ কোনো কথা বলছে না। তাদের দেখে মনে হচ্ছে ফিল্মের নায়ক নায়িকা। নায়ক নায়িকার উপর চরম বিরক্ত। বিরক্ত হয়েই মূলত দাঁড়িয়ে। না এগিয়ে যাবে নায়িকাকে বাঁচাতে, আর না সে যাবে না বাঁচিয়ে। এক পর্যায়ে ওরও খুঁড়িয়ে খুঁড়িয়ে নিচের হাঁটা ধরেছে গাড়ির দিকে। লাগবে না তার সাহায্য, একাই যেতে পারবে। এই ওরও ভাঙা পা নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। 101 ডিগ্রি জ্বর নিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষা। এখান থেকে এখানে যেতে তার বাঁ হাতের ব্যাপার। হুট করে নিজেকে হাওয়ায় ভাসতে অনুভব করলো। চিৎকার করে চেপে ধরল তন্ময়ের শার্ট। তন্ময় রাগে কাঁপছে। আর চোখে অরুকে চোখ রাঙালো। মনে হলো অরুকে চিবিয়ে চিবিয়ে খাবে। এক টুকরো গোস্ত ফেলবে না। হনহনিয়ে হাঁটা ধরেছে গাড়ির দিক। অরুকে বেশ নাজুক লাগছে। তন্ময়ের কোলে শুয়ে থাকা সেই আশ্চর্যের শেষ সীমা নাই। ভ্যাবলার মতো তাকিয়ে থাকা ছাড়া কোনো গতি নেই। গাড়ির সামনে এসে থেমেছে তন্ময়। ভেতরে অরুকে এক প্রকার ছুঁড়ে ফেলেছে।
তারপর পাশে নিজেও উঠে বসল। নিস্তব্ধতা চারপাশ জুড়ে, কারো কোনো কথা নেই। নিস্তব্ধতার মাঝে আকাশের হাসির শব্দ শোনা গেল, পরপর দীপ্তর এবং সাবিহার। তাদের হাসির কারণ বুঝল না কলি। সে ভ্রুচোরা কুঁচকে তাকিয়ে আছে অরুর দিকে, যে আপাতত কাট কাট হয়ে বসে। এত সব মানুষ এখানে, কেউ ওরকে সাহায্য না করে চলে এলো কেন? তন্ময় বা সেভাবে দাঁড়িয়ে রইল কেন? কলি কিছুই বুঝতে পারল না, তবে মনের কোণায় একটু অদ্ভুত যন্ত্রণা উপলব্ধি করল। অরুর ডান পাশে তন্ময়, বাম পাশে রুবি এবং দীপ্ত, পেছনে অয়ন, সাবিহা এবং কলি, সামনে ড্রাইভার এবং আকাশ। বৃষ্টির মধ্যে গাড়ি চলতে শুরু করেছে। অরুর ঘোর কেটেছে বেশ সময় নিয়ে। সে আসলেই কল্পনা করেনি তন্ময় তাকে এভাবে সকলের সামনে কোলে তুলে নিবে। এর জন্যই এতটা চমকেছে যে বোধগম্য হারিয়ে বসেছিল। সাবিহা ব্যাগ থেকে তাওয়াল বের করে দিল তন্ময়ের দিকে। ভেজা কাপড় চোপড় পরেই বাকিটা রাস্তা যেতে হবে। তারা যে হোটেল নিবে এক রাত্রের জন্যে তাও সম্ভব নয়, আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয়। কে জানতো এভাবে হুট করে ওয়েদার খারাপ হয়ে যাবে। বাজারের সামনে গাড়ি থামানো হয়েছে। এখানে একটি পপুলার হোটেল আছে। এখানে চাইনিজ এবং ইটালিয়ানো ডিশেস ছাড়াও নামি দামি অনেক খাবারই পাওয়া যায়। আকাশের বেশ চেনা চেনা হোটেল। 3জন পুরুষ মিলে বেরিয়েছে গাড়ি থেকে। উদ্দেশ্য কিছু ভালো খাবার প্যাক করা সকলের জন্য। ঘণ্টাখানেক সময় অপেক্ষা করে খাবার নিয়ে বেরিয়ে এসেছে হোটেল থেকে। গাড়িতে উঠতেই আবারও চলছে গাড়ি। খিদে পেটে নিয়ে সকলে হামলে পড়েছে খেতে। যে যার মতো নিয়ে নিয়েছে নিজেদের পছন্দের ডিশ। সবাই খেতে ব্যস্ত, শুধু কলি বাদে। সে খাবে না জানাচ্ছে বারবার। তন্ময়কে বিরক্ত লাগলো বটে। কোনো সমস্যা? আমি তো তোমাকে হোটেলে যাবার আগে প্রশ্ন করে গেলাম কি খেতে চাও, বললে যে কোনো কিছু হলেই হবে। এখন কি হয়েছে? বেশি খারাপ লাগছে? সাবিহা বলল। শুয়ে থাক, ভালো লাগবে। ওরও আর চোখে খাবারের দিকে তাকালো। জিভ ভিজে উঠছে তার। বলল, আপু আপনি সত্যি কি খাবেন না? তাহলে আমি খাই। বলেই ওরও নিজের খাবার শেষ করে কলির খাবার খেতে লাগলো। খাওয়ার পর্ব চুকাতেই মন মেজাজ তরতাজা হয়ে গেল সকলের। পেছনে বসা অয়নের ঠোঁট থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। ওরও ঘুরে বসলো। অয়নের দিক চলচল চোখে তাকিয়ে আবদার করলো, অয়ন ভাইয়া গান শোনাবে? তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো। কে বলল? সাবিহা আপু। সাবিহা আকাশ থেকে পড়ল যেন। থমকে উঠল অরুকে। কখন বলেছি তোকে? দীপ্তও গান শোনার লোভে অরুর সঙ্গ দিল। হ্যাঁ, সাবিহা আপু বলেছে, আমিও শুনছি। নির্বাক সাবিহার পানে হেসে তাকালো অয়ন। নিজেকে বেশ সামলে রেখেছে সে। সাবিহা নিজের পরিবারের সঙ্গে এসেছে। এখানে তার অসভ্যতা বা প্রেমিকগিরি সাজে না, তাই অতটা কাছে যাচ্ছে না বা অযথা কথা বলছে না। সাবিহা এখনও পুরোপুরি মানতে পারেনি তাদের সম্পর্ক। অয়ন বুঝতে পারছে, তাই হয়তো একটু দূরত্ব রেখেছে পরিবারের অজুহাত ধরে। আকাশ হুট করে ঘুরে বলল, জানো অয়ন, তন্ময় খুব ভালো গিটার বাজাতে পারে, সাথে গানও গাইতে পারে। তবে শয়তানটা গায় না। ভার্সিটির 4th ইয়ারে আমাদের গ্যাং পার্টি হয়, ফ্রেন্ড সার্কেল। তো সেখানে যার গান গাওয়ার কথা ছিল সে আসেনি। তখন উপায় না পেয়ে তন্ময় গিটার বাজিয়ে গান গায়। সেই কি মারাত্মক দৃশ্য, আমার ল্যাপটপে আছে। অয়নের কণ্ঠে বিস্ময়। তাই বুঝি? আমাকে মেল করো তো। তন্ময় বিরক্ত হলো। উফ, রাখ এগুলো। আকাশ চুপ মেরে গেল। কথা আবারও ঘুরে অয়নের দিক ছুটল। অয়নকে একটি গান গাইতেই হবে। সকলের চোরাচুরিতে অয়ন পরিশেষে রাজি হয়। সাবিহা উপরে উপরে পরোয়া না করার ভান ধরলেও মনে মনে সে ব্যাকুল ব্যাকুল অয়নের গলায় গান শোনার জন্য। কী গান গাইবে অয়ন? অয়ন সময় নিয়ে সুর তুলেছে। হতে পারে এই পথের শুরু, নিয়ে যাবে আমাদের অজানায়। তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নেব ভালোবাসায়। ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবুল। তুমি শুধু আমারই হবে, যদি করো
মিষ্টি এ ভুল হাতে হাত রাখতে পারো, সন্ধি আঙ্গুলে আঙুল, ভালোবাসা বাড়াতে আরো, হৃদয় ভীষণ ব্যাকুল। নিস্তব্ধ গাড়ির মধ্যে শুধু অয়নের পুরুষশালী কণ্ঠ এবং খুব কাছ থেকে সেই কণ্ঠে গান শুনছে সাবিহা। বুকের এই উথাল পাথালের কোনো নাম আছে? বাড়ির এক একজন সদস্য বেশ দুশ্চিন্তায়। বাইরে তুমুল বৃষ্টি, বাতাস ছেড়েছে প্রবল বেগে, আবহাওয়া ভালো না, তার উপর রাতের আঁধার। দুশ্চিন্তায় রয়েছেন দায়িত্বশীল হুঁশিয়ার সাহেব। বাচ্চাদের চিন্তায় কেউই ঘুমাতে চাননি। ঘড়ির কাঁটা 2:45 ছুঁই ছুঁই প্রায়। হুঁশিয়ার সাহেব তাড়া লাগালেন মুস্তফা সাহেবকে। আবার কল দাও, দেখো তো। মুহূর্তেই গাড়ির শব্দ শোনা গেল। পৌঁছিয়েছে তন্ময়দের গাড়ি। বাড়ির বাচ্চারা সহি সালামত পৌঁছিয়েছে দেখে সকলেই দীর্ঘশ্বাস ফেললেন। আনোয়ার সাহেব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা মেয়েকে বুকে জড়িয়ে নিয়েছেন। চিন্তিত চোখে মুখে পা দেখতে বসেছেন মেয়ের। অরুর 2 পা ফুলে উঠেছে। বৃষ্টিতে ভিজে আরও দুর্গম অবস্থা। লালচে হয়ে গিয়েছে পায়ের গোড়ালির চারপাশ। আনোয়ার সাহেব কাউকে কোনো প্রশ্ন করেননি। কি হয়েছে বা কিভাবে তার মেয়ে পড়েছে। নিজের মেয়েকে তিনি ভালোভাবে চেনেন, বরং এই মেয়েটা সহি সালামত বাসায় পৌঁছলে তিনি দুশ্চিন্তায় পড়তেন বরং। মোস্তফা সাহেব বললেন, খুব রাত হয়েছে, এখন ডাক্তার পাওয়া মুশকিল। কাল সকালেই আসতে বলবো। তুই ওকে উপরে নিয়ে যা। আর সুমিতা, গরম পানি বসাও। আনোয়ার সাহেব মেয়েকে নিয়ে নিচের রুমের দিকে হাঁটা দিয়েছেন। সুমিতা বেগম রান্নাঘরে ছুটেছেন পানি গরম করতে। একটু গরম ছ্যাঁকা দিলে ফোলা ভাবটা কমতে পারে। মোস্তফা সাহেব বিরক্ত চোখে তাকালেন ছেলের দিকে। মেয়েটা এভাবে 2 পা ভেঙে এসেছে, তুমি কি করছিলে? তন্ময়ের পূর্বে কলি জবাব দিল, হুঁশিয়ার সাহেব বললেন, তোমাকে পাকামি করতে হবে না, নিজের রুমে যাও। কলি বিষণ্ণ অনুভব করছে। মেজাজ এভাবেই ভীষণ খারাপ তার। তন্ময় সর্বক্ষণ শুধু অরুর পাশে ছিল। একটুখানি ছাড় পায়নি লোকটা। বাসায় এসে আবার কথা শুনছে ওই মেয়েটার জন্য। কলি চোখ মুখ কালো করে চলে গেল। মোস্তফা সাহেব আনোয়ার সাহেবের রুমের দিকে হাঁটা দিয়েছেন। জয়া বেগমও সাথে গেলেন চিন্তিত চেহারায়। মেয়েটার পায়ের কোনো খারাপ অবস্থা না হয়ে যায়। তন্ময়ও তার বাবা মায়ের পেছন পেছন এসেছে। দরজার সামনেই দাঁড়িয়ে পড়ল, ভেতরে গেল না। এখন উজ্জ্বল রুমে অরুর পায়ের দিকে তাকানো বেশ দুষ্কর। ডাক্তার জুবাইর এসেছেন। অরুর পায়ের চেক আপ করে গিয়েছেন। সিরিয়াস ইনজুরি নয়, রেস্ট নিলে সেরে যাবে। ডাক্তার যেতে না যেতেই অরু খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এসেছে রুম থেকে। ড্রয়িং রুমে কেউ নেই। বাড়ির বাইরে থেকে আওয়াজ আসছে। সকলে নিশ্চয়ই সেখানে। ভালোই হয়েছে। অরুকে ধমকানোর মতো কেউ নেই। সে রান্নাঘরের দিকে এগোলো। ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে। গলাটা শুকিয়ে কাট কাট। রান্নাঘরে শুধু শাপলা বেগম। বেশ খুশি দেখাচ্ছে তাকে। মুখমণ্ডল জুড়ে এক অসাধারণ গ্লো ফুটে উঠেছে। অরুর হাসি খুশি মানুষের মনের অবস্থা শুনতে বেশ ভালো লাগে। সে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করতে করতে বলল, কি হয়েছে মামি? আপনাকে এত খুশি দেখাচ্ছে যে? শাপলা বেগম রুটি ভাজতে ব্যস্ত ছিলেন। অরুর প্রশ্নে মুচকি হাসলেন, তারপর শব্দ করে হাসলেন। অরু আরও উদ্বিগ্ন হলো জানার জন্য কি এমন সুসংবাদ যে শাপলা বেগম এতটা খুশি। অরু বোতল হাতে এগিয়ে গেল, আগ্রহী কণ্ঠে শুধালো, বলো না। বলছি, দাঁড়া, রুটিটা উল্টে নি। অরু অধৈর্য ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কৌতূহল সে নিতেই পারে না, এর জন্য পানিটুকু এখনও গিলতে পারছে না। শুনেই খাবে পানি। শাপলা বেগম ঘুরে দাঁড়ালেন, চারপাশ চোখ বুলিয়ে নিলেন, কেউ নেই। তিনি ধীরে বললেন, খুব শীঘ্রই বিয়ে খেতে চলেছিস। অরু খুশিতে লাফিয়ে উঠল। চোখ জোড়া জল করছে তার। সত্যি? হলেই জানবি। এই না, প্লিজ বলো। আমি উদ্বিগ্ন মানুষ, না শুনলে ঘুমোতে পারবো না। শাপলা বেগম ধীরে বললেন, কথা হচ্ছে বড়দের মাঝে, কলি আর তন্ময়ের বিয়ের তারিখ ঠিক হবে বলে।
কথাটুকু বলেই তিনি নিজ মনে হাসলেন। মেয়ের জন্য এমন ভালো এবং আপন ছেলে পাবেন ভাবতেই পারেননি। তাদের তন্ময় তো চাঁদের টুকরো, এই ছেলেকে মেয়ে জামাই পাবেন ভেবেই তিনি উদ্বিগ্ন প্রায়। রান্নাঘরে সেই মুহূর্তে ফ্রিজ হাতে কলি ঢোকে। মায়ের কথা শুনে সে লুকিয়ে পড়ে। লজ্জায় তার শ্বাস রুদ্ধকর অবস্থা। বুকে হাত চেপে ওড়নায় মুখ লুকালো। যেতে নিয়েও গেল না, দাঁড়িয়ে রইল আরও কিছু শোনার জন্য। অরু নিজের কানকে তখনও বিশ্বাস করতে পারেনি। হাসি খুশি মুখমণ্ডল মুহূর্তেই আধারে পরিণত হয়েছে। ঠোঁটের হাসিটুকু হারিয়ে ফেলেছে। মুখটা ধুক করে উঠছে ক্ষণে ক্ষণে। অস্পষ্ট স্বরে বলল, কি? আরে বাবা, আমাদের কলি আর তন্ময়ের বিয়ের সানাই বাজতে চলেছে খুব দ্রুত। অরুর হাত থেকে কাচের বোতলটা শব্দ করে পড়ে গেল। পড়েছেও ঠিক তার পায়ের ওপর। যতটা উচ্চতা অনুযায়ী বোতল পড়েছে, এতক্ষণে অরুর পা ধরে চিৎকার করার কথা, কিন্তু কোনো প্রকার চিৎকার আর্তনাদ তার মুখ থেকে শোনা গেল না। বোতল ভেঙে তার পায়ের পাতা রক্তাক্ত হয়ে গিয়েছে। অরুর বদলে শাপলা বেগম চেঁচিয়ে উঠেছেন। তার চেঁচানোর শব্দে দৌড়ে ছুটে এসেছেন জয়া বেগম, পরপর সাবিহা। তখনও অরু ঠাই দাঁড়িয়ে, বিস্ময় অবিশ্বাস তার মুখশ্রীতে ভেসে। কিছু মুহূর্তের জন্য তার ভেতর থেকে রুহু চলে গিয়েছে যেন। আশেপাশে কোনো কিছুরই ধ্যান নেই। কানে বেজে চলেছে শাপলা বেগমের বলা কথাটি, তন্ময়ের বিয়ে হবে। পরপর সুমিতা বেগমও দৌড়ে ছুটে এসেছেন। মেয়ের রক্তাক্ত পা দেখে আর্তনাদ করে বসলেন। আই হাই বলতে বলতে তিনি অরুকে টেনে বুকে নিলেন। জয়া বেগম দ্রুত হাতে অরুর পায়ের পাতা থেকে কাছের টুকরোগুলো সরাতে ব্যস্ত। রক্তে তার হাতও লাল হয়ে গেছে। আনোয়ার সাহেব স্ত্রীর চেঁচামেচি এবং কান্নার শব্দ শুনে দৌড়ে এসেছেন। কিছু বুঝে উঠবার আগেই মেয়েকে কোলে উঠিয়ে ছুটেছেন রুমের দিকে। মোস্তফা সাহেব আবারও কল করলেন ডাক্তার জুবাইরকে। এত বড় তাণ্ডব করা অরুকে এখন কেউই শাসন করার মন মানসিকতাই নেই। সবাই আশ্চর্যের শেষ সীমানায়। তন্ময় এবং অয়ন মাত্রই বাড়িতে ফিরেছে। তারা গিয়েছিল পুকুর পাড়ে। সকলকে এমন রান্নাঘরে জড়সড় হয়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ল। তন্ময়ের নজর গেল ফ্লোরে। রান্নাঘরের মেঝে এখনও রক্তাক্ত। সাবিহা কালচে চোখ জোড়া নিয়ে বলল, অনুর পায়ে কাচের বোতল পড়েছে খুব। তন্ময় নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সাবিহার কথাগুলো বুঝতে যেন তার সময় লাগলো। পরপর ছুটে চলে গেল। পুরো বাক্যটি শোনার মতো ধৈর্য তার হলো না। পিছু অয়নও ছুটছে। অরু জ্ঞান হারিয়ে ফেলেছে। জুবাইর সাহেব কিছুক্ষণ আগেই এসেছেন। অরুর পায়ের অবস্থা দেখে বললেন, হাসপাতালে নিতে হবে। দুপায়ের অবস্থায় বেশ দুর্গম, প্রখরভাবে কেটেছে। বোতলের এক টুকরো কাচ ভেতরে ঢুকে গিয়েছে। রক্ত পড়াও কমছে না। আনোয়ার সাহেব মেয়েকে পুনরায় বুকে চড়িয়ে নিলেন। গাড়ির দিক ছুটেছেন। মোস্তফা সাহেবও গিয়েছেন সঙ্গে। সুমিতা বেগম কাঁদতে কাঁদতে বসে পড়েছেন মেঝেতে। কিছুক্ষণের জন্য মেয়েকে একা রেখে গিয়েছেন। এতটুকু সময়ের মধ্যে এ কী করে বসল মেয়েটা? জয়া বেগম সুমিতা বেগমের মাথায় হাত বুলিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে। কিভাবে? গতকাল পায়ের কেমন অবস্থা হয়েছিল, তাকানো যাচ্ছিল না, আর আজ? বলেই তিনি কাঁদতে লাগলেন। হাসপাতালে ওয়েটিং রুমে দাঁড়িয়ে তন্ময়, পাশেই সাবিহা এবং অয়ন। মোস্তফা সাহেব ডাক্তারের সাথে কথা বলছেন। আনোয়ার সাহেব বড় ভাইয়ের পাশেই। ডাক্তার জুবাইর বললেন, যেভাবে বাচ্চা মেয়েটা পায়ের ওপর জুলুম করছে, পায়ের না কিছু হয়ে যায়, দেখে শুনে রাখবেন কিছুদিন। কথাবার্তা শেষ করে পেশেন্ট রুমে ঢুকেছেন আনোয়ার সাহেব এবং মোস্তফা সাহেব। অয়নও গিয়েছে তাদের পিছু। তন্ময় শুধু দাঁড়িয়ে, সাবিহা ধ্যান মেরে তন্ময়ের চোখের পানে তাকিয়ে। ওই লালচে চোখ জোড়া একদম ভিন্ন। এই চোখ সে কখনোই তন্ময়কে ব্যবহার করতে দেখেনি। শান্তশিষ্ট তার ভাইকে আজ ছন্ন ছাড়া এবং অশান্ত দেখাচ্ছে। এক অসীম পরিবর্তন লক্ষ্য করছে তার ভাইয়ের মাঝে। এই তন্ময়কে দেখে এক অদ্ভুত যন্ত্রণাও অনুভব করছে সে। আলগোছে তন্ময়ের কাঁধে হাত রেখে বলল, দেখতে যাবে না ভাইয়া? তন্ময়ের জবাব এলো না।
তাই সাবিহা তন্ময়ের হাত ধরে নিজের সঙ্গে টেনে নিয়ে গেল। সাবিহার টানেও ভেতরে ঢুকলো না তন্ময়। দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। অরুর জ্ঞান ফিরেছিল। ডাক্তার ঘুমের ট্যাবলেট খাইয়েছে। ঘুম ভাঙতে দেরি আছে, তবে ঘুম ভাঙলেই তাকে নিয়ে যেতে চাচ্ছেন আনোয়ার সাহেব। হাসপাতালে রাখবেন না মেয়েকে। ভাইকে বললেন, ভাইয়া, আমি অরুকে নিয়ে ঢাকায় ফিরে যাই, আপনারা আরো কিছুদিন থেকে যান। মোস্তফা সাহেব কিছুক্ষণ ভাবলেন। অরুর যা অবস্থা, এখানে থেকেও মেয়েটা ঘুরতে বা আনন্দ ফুর্তি করতে পারবে না। নিজেদের বাড়ি ঘরে আরও দ্রুত সুস্থ হয়ে যাবে। তিনি বললেন, আজ থাক, কাল সবাই মিলে রওনা হব। আপনার এখানকার ঝামেলা শোধবোধ হয়েছে? সবকিছু মিটমাট করে তারপর ফিরলে ভালো হয়। মোস্তফা সাহেবকে চিন্তিত দেখালো। তার আসলেই আরও 1-2 দিন থাকা প্রয়োজন। তবে আপাতত আর বিষয়ে কথা বললেন না, এড়িয়ে গেলেন। অরুকে আজ খুব অদ্ভুত লাগছে। এতটাই অদ্ভুত যে আনোয়ার সাহেব বেশ কিছুবার মেয়েকে ধমকাতে গিয়ে থেমে গিয়েছেন। হাসপাতাল থেকে নিয়ে এসেছেন অবধি একটি শব্দ করেনি মেয়েটি। চুপচাপ শুয়ে আছে, চোখ অবধি খুলছে না। এক এক করে সবাই অরুকে দেখে চলে গিয়েছে। এখন শুধু সুমিতা বেগম এবং তন্ময় দাঁড়িয়ে। সুমিতা বেগম প্লেটগুলো নিয়ে বেরিয়ে গেলেন। তন্ময় দাঁড়িয়ে রইল। সে জানে অরু জেগে, অথচ অরু কিছু বলছে না। জেগে থেকেও এভাবে চুপ করে কেন আছে? অনেক বেশি কষ্ট হচ্ছে? না হলে তো এভাবে চুপ করে থাকার মেয়ে অরু নয়। যেখানে তন্ময় তার সামনে একা দাঁড়িয়ে, তন্ময় সময় নিয়ে ডাকলো। অরু, সারা শব্দ করল না অরু, চুপচাপ শুয়ে রইল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তন্ময় যাবার জন্য পা বাড়ালো। যেতে নিয়ে ফিরে আসলো। চাদর অরুর শরীরের উপর টেনে দিয়ে গেল। তন্ময় যেতেই অরু চোখ জোড়া খুলল। মুহূর্তেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো চোখের পানি। বুকের তীব্র যন্ত্রণা অবশ করে দিয়েছে সকল প্রকার চিন্তা ভাবনা। এখনও বিশ্বাস করতে পারছে না শাপলা বেগমের কথাগুলো। এই কারণে তারা সিলেট এসেছে। এই কারণে তন্ময় তাকে সব সময় এড়িয়ে চলেছে। এর জন্যই কখনো তাকে মেনে নেয়নি। তার এত প্রচেষ্টা সব বিফলে গিয়েছে এর জন্য। অথচ সে নির্লজ্জের মতো তন্ময়ের পিছু ঘুরেছে। চোখজোড়া বুজে ফেলল, ডুকরে কেঁদে উঠল। অস্পষ্ট শব্দ বেরোচ্ছে মুখ দিয়ে। তার তন্ময় তার নয়, বরং অন্য কারো। তাদের বিয়ে ঠিক হয়ে গেছে। ভাবতেই বুকে কিছু একটা বিঁধছে। রক্তাক্ত হয়ে যাচ্ছে ভেতরটা। যন্ত্রণায় ছটফট করছে হৃদয়। এই যন্ত্রণা উপলব্ধি করা ছাড়া কোনো উপায় যে নেই। সকালে ঢাকার উদ্দেশ্যে বেরোবেন ভেবেছিলেন আনোয়ার সাহেব, কিন্তু মেয়ের বলা আমি এক্ষুনি যেতে চাই, আমার ভালো লাগছে না, কথাটি শুনে তিনি তখনই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন জানালেন। স্ত্রী সন্তান নিয়ে আনোয়ার সাহেব রাত 12টায় গাড়ি চড়েছেন। আশ্চর্যজনকভাবে কোথাও তন্ময় নেই। আনোয়ার সাহেব গাড়ি স্টার্ট করার আগে বলে গেলেন, তন্ময়কে পেলাম না। ভাইয়া, ওকে জানিয়ে দিও চিন্তা করতে হবে না, ধীরে সুস্থে ফিরে এসো। গাড়িটা ধীরে আধার রাতে হারিয়ে গেল। তন্ময় যখন ফিরেছে বাড়ির সকলে তখনও রাস্তায়। সাবিহা বলল, ছোট চাচুরা ঢাকা চলে গেছে। তন্ময়কে স্তব্ধ দেখালো। তার দৃষ্টি খানিকক্ষণের জন্য হতবাক। সাবিহা স্পষ্ট খেয়াল করল তন্ময়ের হাতের বক্সটা। নিশ্চয়ই অরুর মন ভালো করতে কিনে এনেছিল। তন্ময় রাগী স্বরে বলল, চলে গেছে মানে? ওর পায়ের এই অবস্থা, এই সময় জার্নি করা কি খুব বেশি দরকার ছিল? পায়ের অবস্থা আরও খারাপ হতে পারে। মোস্তফা সাহেব কিছু বলবেন পূর্বেই তন্ময় তাড়াহুড়ো কণ্ঠে বলল, বাবা, তুমি রাজি হলে কিভাবে? কল করে বলো ফিরে আসতে, বেশি দূর হয়তো যেতে পারিনি। থাক, আমি কল দিচ্ছি। মোস্তফা সাহেব বাঁকা চোখে ছেলেকে দেখে বললেন, ওরু এখানে কমফোর্ট ফিল করছে না। ও ফিরতে চেয়েছে ঢাকা, এক্ষুনি। বলেই তিনি ভেতরে ঢুকে গেলেন। তন্ময় তর্ক করার ভাষাই হারিয়ে ফেলল। পকেট থেকে ফোন বের করতে থাকা হাতটিও মাঝপথে থেমে গেল। আকাশে আজ চাঁদ দেখা যাচ্ছে না, হয়তো মেঘে ঢেকে। তবুও আকাশের পানে তাকিয়ে সাবিহা। ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে তার, সাথে অরুর জন্যেও। পাশে কাউকে অনুভব করতেই ফিরে তাকালো। অয়ন এসে দাঁড়িয়েছে তাদের মধ্যে একটু দূরত্ব রেখে।
নজর দূর আসমানে। দুজনের মধ্যে কোনো কথাবার্তা নেই, শুধু নিস্তব্ধতা বিরাজমান। অয়ন একসময় হুট করে বলে বসল। তন্ময় ভাই ওরকে পছন্দ করে। অয়ন প্রশ্ন করেনি, ডিরেক্ট বলেছে। সাবিহা অবাক হলো খানিক, বলল। তুমি জানলে কিভাবে? অয়ন স্মিত হাসল। ভালোবাসার মতো ফাঁদে যারা পড়েছে তাদের পক্ষে নিজের মতো একজনকে চিনতে পারা কঠিন বিষয় নয়। সাবিহা চুপ রইল। অয়ন দূর আসমানেই নজর রেখে বলল। তন্ময় ভাই খুব গম্ভীর প্রকৃতির মানুষ। এই ধরনের মানুষের প্রেম চোখে ভাসে, মুখে নয়। 2 দিন ধরে আমরা একসাথে, অথচ তার ওর প্রতি দুর্বলতা বুঝতে আমার ঘন্টাখানেক লেগেছে মাত্র। সাবিহা অশান্ত সুরে বলল। ভাইয়া খুব আগ থেকে ওকে পছন্দ করে। তোমরা সবাই জানো। না, আমি, বাবা আর মা। ওরা নিজেও জানে না। ওরও তো পছন্দ করে তন্ময় ভাইকে। সত্যি? খেয়াল করনি? করবি কিভাবে? তুমি তো আমাকে দেখতেই ব্যস্ত। বলেই হাসল অয়ন। সাবিহা নাক মুখ কুঁচকে বলল। জেগে জেগে স্বপ্ন দেখছো? হ্যাঁ, আই লাভ ইউ টু ওয়াজ ড্রিম। সাবিহা এই ছেলের সাথে তর্কে পারে না। চোখ মুখ অন্ধকার করে নিচে নেমে গেল, তবে অয়ন গেল না। সে দাঁড়িয়ে রইল, পকেট থেকে সিগারেট বের করলো। সাবিহার আশেপাশে থাকলে এই জিনিসটার কথা তার মনেই থাকে না। একা থাকলে দিনে 10-12টা খেয়ে ফেলে, অথচ আজ সারাদিনে সে সবেমাত্র একটা হাতে নিয়েছে। বাহ! শাহজাহান বাড়ির সামনে গাড়ি থেমেছে ভোর 5টায়। আনোয়ার সাহেব পেছনে তাকালেন। ব্যাকসিটে অরু একইভাবে শুয়ে আছে, পুরোটা রাস্তা জুড়ে এক ভঙ্গিতেই শুয়ে, নড়ছে না, কিছু বলছে না। সুমিতা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে চলেছেন। অরুর মুখশ্রী দেখে ভাবলেন মেয়ে তার ঘুমিয়ে পড়েছে, তাই ফিসফিসিয়ে স্বামীর উদ্দেশ্যে বললেন। পা মনে হয় খুব বেশি ব্যথা করছে, সারা রাত নিঃশব্দে কেঁদেছে। আনোয়ার সাহেবের তা মোটেও মনে হচ্ছে না। মেয়েটা তার সম্পূর্ণ ভিন্ন আচরণ করছে। মনে হচ্ছে এটা তার মেয়ে নয়। তার মেয়ে হলে এই ব্যথাটুকু সইতে পারত না নিঃশব্দে। আসমান জমিন কেঁদে ভাসিয়ে দিত, এক মুহূর্তের জন্যে শান্তি দিত না তাদের। কি এমন হয়েছে? সত্যি কি ব্যথায় এমন নেতিয়ে পড়েছে? মনের কোণে খটকা রয়েই গেল আনোয়ার সাহেবের। তিনি অরুকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকছেন। সিঁড়ির সামনে এসে থেমে গেলেন। অরুকে সোফায় শুইয়ে দিয়ে বললেন। নিচের গেস্ট রুম খুলে দাও। এই পা নিয়ে উপরে কিছুদিন না থাকাই শ্রেয়। এখনের জন্য অরুকে গেস্ট রুমের দিকে নিয়ে গেলেন। বিছানায় টানটানভাবে শুইয়ে দিয়ে পায়ের নিচে বালিশ গুজে দিলেন। তারপর মেয়ের পাশে বসলেন আনোয়ার সাহেব। অরুর লাল ফোলা চোখজোড়া আধো ঘুমে খোলা, মাথায় হাত বুলিয়ে আনোয়ার সাহেব শুধালেন। বেশি ব্যথা করছে? বাবার প্রশ্নে অরু ধ্যান মেরে কিছুক্ষণ তাকিয়ে রইল। এক ফোঁটা চোখের পানি কোণ বেয়ে গড়িয়ে গেল। অস্পষ্ট দুর্বল স্বরে বলল। অনেক ব্যথা করছে বাবা। আনোয়ার সাহেব উদ্বিগ্ন হয়ে পড়লেন। ডাক্তার ডাকবেন নাকি কি করবেন বুঝতে পারছেন না। ওরও ঘুমানোর প্রচেষ্টা করেছে, কিন্তু ঘুম আসছে না। বুকের চিনচিন ব্যথা তাকে ঘুমোতে দিচ্ছে না। এই ব্যথা সেকেন্ডে সেকেন্ডে বেড়ে চলেছে। আমি ঘুমোতে পারছি না, আমাকে একটা ঘুমের ট্যাবলেট দিবে? আনোয়ার সাহেব অস্বস্তি অনুভব করছেন, অসহায় সুরে বললেন। না মা, ঘুমের ঔষধ নেওয়া ভালো না। আজকের জন্য অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই যে বাবা, মাথায় হাত বুলিয়ে দেই, দেখবে চট করে ঘুম চলে আসবে। বলতে বলতে অরুর মাথার কাছটাই বসলেন। মেয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। অরু চোখ জোড়া বুঝল, বন্ধ চোখের কোণ ভেসে যাচ্ছে চোখের জল। আনোয়ার সাহেব 2-1বার হাতের তালু দ্বারা জল মুছে দিয়েছেন, তবে ফায়দা হলো না। পুনরায় সেই একইভাবে কোণ ঘেঁষে জল নামছে স্বেচ্ছায়। এক পর্যায়ে বাবাকে সান্ত্বনা দিতে অরু বুকে একরাশ যন্ত্রণা নিয়ে স্মিত হাসল। ঠোঁটে স্মিত হাসি ঝুলিয়ে বলল। বাবার হাতে জাদু আছে। তাই বুঝি? আমার কথা আমাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে? হুম।
আনোয়ার সাহেব হাসলেন। সুমিতা বেগম দু একবার উকি ঝুঁকি মেরে গিয়েছেন। তিনি এসেই রান্নাবান্না বসিয়েছেন, কাজকর্ম করছেন। রেস্ট নেওয়ার সময় নেই, বলতেই হয় আনোয়ার সাহেবের হাতে জাদু আছে। এই যে ছটফট করতে থাকা অরু কেমন ঘুমের দেশে পাড়ি দিয়ে ফেলল। আজ তার ঘুমের দেশে বৃষ্টি এসেছে। বৃষ্টি রূপ নিয়েছে ঝড়ের, সব কিছু ভিজিয়ে উড়িয়ে চুরমার করে দিয়ে গিয়েছে। এখন শুধু শূন্যতা রয়েছে চারপাশে। বিকেল দিকে তড়িৎ গতিতে কেউ কলিং বেল বাজাচ্ছে। সুমিতা বেগম আঁচলে হাত মুছতে মুছতে দৌড়ে এসেছেন দরজার সামনে। দরজা মেলে সামনে দেখতেই অবাক হয়ে গেলেন। মোস্তফা সাহেবরা ফিরে এসেছেন। দীপ্ত ছোট পুতুলের কাঁধ ব্যাগ ফেলে আপু আপু বলে ছুটে গেল। বড়দের মাঝে সে ঠিকভাবে অরুকে দেখতেই পারেনি। একটু যে কেঁদে চশমা ভেজাবে সে উপায়টুকুও কেউ রাখেনি। সাবিহাও ছুটেছে অরুর রুমের দিকে। অরু তখন হেড বেডে হেলান দিয়ে বসে, চোখজোড়া বন্ধ করে আছে। হাতে একটি বই, বইয়ের দিকে একটু নজর বুলিয়ে আবার চোখজোড়া বন্ধ করে নিচ্ছে। দীপ্ত হুহু স্বরে কান্নার অভিনয় করে অরুর মাথাটা নিজের ছোট্ট বুকে জড়িয়ে নিয়েছে। অরুও দীপ্তকে মন মতো যা ইচ্ছে করতে দিল। দীপ্তের বাহুতে চোখ বুজে পড়ে রইল। সাবিহা চিন্তিত সুরে বলল, কিভাবে ফেলেছিস বোতল টিমটিম? কিছু কি হয়েছিল? আবার ফেলে দেখাবো? আল্লাহ, খবরদার এসব বাজে কথা মুখেও আনবি না। বান্দর মেয়ে, কতটা ভয় পেয়েছিস জানিস? হুম, মাত্র জানলাম। ভয় পেয়েছিস না? ঠিক হয়ে যাবে। এখনো ব্যথা করছে? একটু। সে মুহূর্তে আকাশ রুমে ঢুকল, তার সঙ্গে রুবি। রুবি অরুর পাশে এসে বসেছে, ক্রমাগত চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ ফাজলামো সুরে পড়ল, তুই একটু বলছিস, তার মানে একটু ব্যথা অনুভব করিসনি? আমরা জানি। তার গলার স্বর ফাজলামো শোনালেও চোখে মুখে চিন্তার ছাপ। অরু স্মিত হাসার চেষ্টা করেও হাসল না, নজর ঘুরিয়ে ফেলল। আকাশের পেছনে তন্ময় এসেছে। তন্ময়ের পেছনে আশ্চর্যজনকভাবে কলি দাঁড়িয়ে। এই মেয়েটাও এসেছে। অরু ভাবেনি এই আপদ সঙ্গে আসবে। অবশ্য আসবেই তো, এটা তার হবু শ্বশুর বাড়ি। আসবে যাবে, হয়তো একসময় চিরকাল তার চোখের সামনে থাকবে। ঘুরঘুর করবে তার তন্ময়ের সাথে। আহ, এই কি বিশাল যন্ত্রণা! ওরও শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শ্বাসরুদ্ধকর অবস্থায় বুক চেপে মাথাটা এলিয়ে দিল। নিজেকে কাঁথায় মুড়িয়ে বলল, আমার পায়ে যন্ত্রণা হচ্ছে খুব, একটু রেস্ট নিই প্লিজ। সাবিহা আচ্ছা বলে উঠে দাঁড়ালো। সবাইকে এক এক করে রুম থেকে বের করে দিল। তবে তন্ময় তখনও দাঁড়িয়ে যাচ্ছে না, দাঁড়িয়ে রয়েছে ঠাই। সাবিহা ধীর স্বরে বলল, চলো ভাইয়া, ও রেস্ট নে। তন্ময় বেরিয়ে গেল। সাবিহা আবছা দরজা লাগিয়ে দাঁড়িয়ে রইল। সকলের পেছনে গেল না। তার মনে একটা অদ্ভুত সন্দেহ জেঁকে বসেছে কাল থেকে। সন্দেহ পাকাপোক্ত হতে সময় লাগলো না, কারণ পরপর সে অরুর কান্নার শব্দ শুনতে পেল। সে কি এক ভয়ানক আর্তনাদ তার কান্নার মাঝে। দরজায় রাখা সাবিহার হাতটা কেঁপে উঠল। কি হয়েছে? কেন এভাবে কাঁদছে মেয়েটা? সাবিহা কি দৌড়ে রুমে ঢুকে অরুকে জড়িয়ে ধরবে, আস্থা দিবে? সাবিহা ঠিক কী করবে বুঝতে পারছে না। কিছু একটা হয়েছে, তবে তা কি? কিন্তু আপাতত অরুকে একা ছাড়া দরকার। কেঁদে নিক প্রাণ ভরে। সে নিচের রুমে চলে এলো। দীপ্ত তার বিছানায় বসে বাদাম খাচ্ছে। তার সামনে গিয়ে সাবিহা পায়চারি করছে, এদিক থেকে সেদিক যাচ্ছে। পায়চারি করতে থাকা সাবিহার দিক তাকিয়ে বিড়বিড় করে দীপ্ত বলল, আমার ওই আপুটাকে ভালো লাগে না। কোন আপু? কী যেন নাম, ফলি না ঠলি? কলি? হ্যাঁ, আমার তাকে ভালো লাগে না। কেন? এমনি দেখলো ওই ফলি টলি আপু আমাদের সাথে আসার জন্য কি কাহিনীগুলো করলো, ছেঁচড়া। এভাবে বলে না দীপ্ত, সে আমার মামাতো বোন। পুনরায় বিড়বিড় করে দীপ্ত বলল। তাই তো কিছু বলছে না। সাবিহা হেসে গাল টেনে ধরল দীপ্তর। দীপ্ত মন খারাপ করে বলল, মন ঠিকছে না কিছুতেই। ওর আপুর হট্টগোল ছাড়া ভালোই লাগছে না, শূন্য শূন্য লাগছে সব কিছু। প্রতি উত্তরে সাবিহা দীর্ঘশ্বাস ফেলল। সামনে অরুর ইন্টারের ফাইনাল এক্সাম। কলেজে না গেলেও পড়তে তো তাকে হবে। অরু আনোয়ার সাহেবকে বলেছেন তার হোম টিচারকে আসতে বলতে। সাধারণত সে টিচারের কাছে খুব কম পড়েছে, বেশিরভাগ সময় তন্ময়ের কাছে পড়তে গিয়েছে।
তবে এখন থেকে আর যাবে না। কি দরকার? কোনো দরকার নেই। সন্ধ্যায় তার টিচার আসে। ডাক্তারের স্ট্রিক্ট নির্দেশ পা নড়ানো থেকে বিরত থাকতে কিছুদিন। তাই বিছানায় বসে পায়ের নিচে বালিশ গুছিয়ে পড়তে বসেছে অরু। পড়াশোনার এক ফাঁকে তন্ময়কে অরুর রুমের দরজার সামনে দেখা গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গিয়েছে। অরুকে পড়িয়ে শিক্ষক গিয়েছে 9টায়। শিক্ষক যেতেই সুমিতা বেগম খাবার নিয়ে রুমে এসেছেন। অরু খেয়ে দিয়ে বলল, মা লাইট অফ করে দিয়ে যেও, আমি ঘুমাবো। সুমিতা বেগম চিন্তিত সুরে বললেন, সারাদিন ঘরে বসে আছিস, একটু বাইরে আয়। তন্ময় হুইল চেয়ার এনেছে, এটাতে বসেও তো আসতে পারিস। ভালো লাগছে না মা। সুমিতা বেগম উঠে দাঁড়ালেন, লাইট বন্ধ করে দরজা লাগিয়ে চলে গেলেন। অন্ধকার রুমে অরু তাকিয়ে রইল। ড্রয়িং রুম থেকে হাসি ঠাট্টার শব্দ শুনতে পারছেন। সবাই হাসি খুশি ব্যস্ত। অরু হুট করে ঘুরে চোখজোড়া বন্ধ করে ফেলল। সে শব্দ শুনতে পেয়েছে। কেউ তার রুমের দরজা খুলছে। পরপর লাইট জ্বলে উঠল। তন্ময়ের শান্ত ডাক শোনা গেল। হরু, অরুর জবাব নেই। ঘুমিয়ে পড়েছিস? এবারও ওর জবাব দিল না। তন্ময়ও আর ডাকল না। তবে সে ঠায় দাঁড়িয়ে রইল, রুম থেকে গেল না। ঘড়ির কাঁটা 11:45। তন্ময় সম্পূর্ণ 1 ঘন্টা দাঁড়িয়ে আছে একইভাবে। অরুও বিছানায় একইভাবে শুয়ে। এবার তন্ময় নড়ল, শব্দ করে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সজোরে দরজা লাগিয়ে গিয়েছে। তার শক্তির জোরে দরজার লকার ভেঙে মেঝেতে শব্দ করে পড়ল। শুক্রবার ছুটির দিন। এই দিনে শাহজাহান সাহেবরা বাসায় থাকেন। এই দিনে দুপুরের লাঞ্চ একত্রে করা সকলের জন্য বাধ্যতামূলক। ভাঙা পায়ের ছুতোয় এতদিন অরু নিজের রুমে খেয়েছে, সারাদিন রুমেই থেকেছে। আজও ভেবেছে এই ছুতোয় বেরোবে না। তবে তাকে এবার কোনো প্রকার সুযোগ দেওয়া হলো না। কারণ অরুর রুমে স্বয়ং মোস্তফা সাহেব হাজির হয়েছেন। হাত বাড়িয়ে বললেন, চাতুর সঙ্গে আসো। এভাবে সারাদিন শুয়ে বসে থাকলে পা ভালো হবে কিভাবে দেখি? বলেই মোস্তফা সাহেব অরুকে উঠতে সাহায্য করছেন। অরু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সকলের কথা ফেলতে পারলেও সে মোস্তফা সাহেবের কথা ফেলতে পারে না। মুখের উপর বলতে পারবে না আমি যাব না। অরু ধীর পায়ে টেবিলের সামনে এসেছে। সবাই বসে গিয়েছে, শুধু তন্ময় দাঁড়িয়ে, যেন কারো অপেক্ষা করছে। এদিকে জয়া বেগম, মুফতি বেগম খাবার পরিবেশন করছেন। মোস্তফা সাহেব অরুকে নিজের পাশে বসিয়েছেন। অরু বসতেই তার পাশের খালি চেয়ার টেনে তন্ময় বসল। সে আলগোছে টেবিলের চারপাশ থেকে তরকারির বাটিগুলো অরুর সামনে ঠেলে দিতে সাহায্য করছিল। দেখা গেল অরু তন্ময়ের পাশ করা একটা তরকারির বাটিতে হাত লাগালো না। সে শুধু সাদা ভাত গিলতে লাগলো। নিজের সামনের তরকারিগুলোকে অগ্রাহ্য করে মোস্তফা সাহেবের পাতের থেকে তরকারি নিয়ে খাচ্ছে। মোস্তফা সাহেব কেশে উঠলেন, আর চোখে ছেলের দিকে তাকালেন। তন্ময়কে একদমই ভালো দেখালো না। সে এখনো মুখে এক নালা ভাত তোলেনি। সেভাবেই শব্দ করে চেয়ার সরিয়ে হনহনিয়ে চলে যেতে লাগলো। তন্ময়কে পিছু ডাকলো জয়া বেগম। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেবও ডেকেছেন, কিন্তু তাদের ছেলে ডাক শোনেনি যেন। অরুও পরপর উঠে গিয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে নিচের রুমে চলে গেল। ডাইনিং টেবিল জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। দেখতে দেখতে অরুর পরীক্ষার সামনে চলে এসেছে। পায়ের ব্যান্ডেজও খোলা হয়েছে, ব্যথা কমেছে, সে পা নাড়াতে পারছে। পরীক্ষার দিন হেঁটে গিয়ে পরীক্ষা দিতে পারবে মনে হচ্ছে। মন প্রাণ দিয়ে পড়াশোনায় ডুবে থাকা অরু সবকিছু ভোলার চেষ্টায়। তবে বুকের ভেতর চিনচিন ব্যথা অগ্রাহ্য করা যাচ্ছেই না। এই ব্যথা ক্রমাগত তাকে আঁকড়ে ধরছে। বিকেলে ছাদে উঠেছে বই হাতে। এতগুলো সিঁড়ি বেয়ে উঠেছে বিধায় পায়ের পাতায় চিনচিন ব্যথা অনুভব করছে। দোলনায় গিয়ে বসবে ভেবেছিল। আগে থেকেই সেখানে কলি বসে। মাসখানেক হয়ে গিয়েছে এই মেয়ে এখানে। অরুর সামনাসামনি তেমন পড়েনি। বেশিরভাগ সময় সে নিজের রুমে। সামনাসামনি হবে কিভাবে? অরুকে দেখে কলি উঠে দাঁড়ালো। এগিয়ে এসে কিছু একটা বলতে চাইল, তবে অরু শুনল না। আরাম করে দোলনায় বসে বই খুলেছে। কয়েকটি শব্দ পড়ে চোখ বুজে নিচ্ছে, আবার খুলে কিছুটা পড়ে নিঃশব্দে বিড়বিড় করছে। তার পড়ার ধরনও পরিবর্তন হয়ে গিয়েছে। কলি দাঁড়িয়ে রইল। এক পর্যায়ে এগিয়ে এসে বলল, কাল বাদে পরশু আমার বোর্ড এক্সাম আপু।
কলি চুপসে গেল, চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। অরু পড়ছে। সন্ধ্যার আজান দিবে দিবে ভাব, চারপাশ সোনালি আলোয় আলোকিত। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে বলে আজান দিতেই কলি নিচে নেমে গেল। কলি যেতেই অরু বই বন্ধ করে দোলনায় মাথাটা হেলান দিয়ে রাখল। তার দৃষ্টি স্তব্ধ বিমূঢ়। অরু কতক্ষণ এক ধ্যানে বসেছিল জানে না, তবে এক পর্যায়ে তন্ময়ের কণ্ঠের স্বর শুনতে পায়। কার পারমিশন নিয়ে তুই ছাদে উঠেছিস? অরু জবাব দিল না, নজর বয়ে রেখে বসে আছে। তন্ময় তাড়াহুড়ো পায়ে অরুর সামনে এসে দাঁড়িয়েছে। ক্রোধ নিয়ন্ত্রণে রেখে প্রশ্ন করল। এই পা নিয়ে তুই ছাদে কেন আসছিস? অরু উঠে দাঁড়ালো, বই নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে যাচ্ছে। তন্ময় পেছন থেকে ডাকলো। অরু শুনছে না দেখে পিছু ছুটেছে। ধরবে বা কিছু বলবে তার পূর্বেই অরু অনুভূতিহীন কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকুন। মুহূর্তেই তন্ময়কে স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আজকাল তন্ময় খাচ্ছে না, ঠিকঠাক ঘুমুচ্ছে না, ঠিক সময় বাড়ি ফিরছে না। এসব আলোচনা শাহজাহান বাড়ির কোনায় কোনায় হচ্ছে। অরু যেখানে যাই সেখানেই এগুলো শুনছে। যেমন ভোর সকালে উঠে এসেছে রান্নাঘরে, পেটে কিছু ঢুকিয়ে পড়তে বসবে বলে। এখানেও শুনছে জবেদা বেগমের অভিমানী সুর। আমার ছেলেটার কি হয়েছে হঠাৎ করে? কার নজর পড়লো? কিছুই তো খেতে চায় না। কয়েকদিনে শুকিয়ে বাজান আমার কাটকাট হয়ে গেছে। পানি খেতে নিয়ে অরু কেসে উঠল। আলগোছে বেরিয়ে নিচের রুমের উদ্দেশ্যে চলে এসেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখল তন্ময় দাঁড়িয়ে। তাকে দেখতেই অরু পায়ের গতি বাড়ালো। তন্ময় সামনে এসে দাঁড়ালো, ক্রোধ নিয়ন্ত্রণে রেখে প্রশ্ন করল। কি সমস্যা তোর? অরু পাশ দিয়ে নিচের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে দরজা ঘেঁষে বসে পড়ল মেঝেতে। মাথাটা এলিয়ে রেখেছে পেছনে। কিভাবে বলবে তন্ময়কে সমস্যা কোথায়? সমস্যা তো অরুর মধ্যে। সে না জেনে শুনে প্রেমে পড়েছে। এই প্রেম নিয়ে তন্ময়ের সামনাসামনি হওয়ার দুঃসাহস আর তার মাঝে নেই, একদম নেই। 9টায় বোর্ড এক্সাম দিতে বেরোবে, তাই সকাল সকাল উঠে রিভিশন দিতে শুরু করেছে। এক ফাঁকে সুমিতা বেগম চা দিয়ে গেছেন। অরু চায়ে চুমুক বসিয়ে পড়াশোনায় বিভোর। ঘড়ির কাঁটা 8টায় যেতেই তৈরি হয়ে নিল। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচে নেমে এসেছে। সে আজ যাবে আনোয়ার সাহেবের সাথে। সাধারণত বোর্ড এক্সাম দিতে সব সময় তন্ময় নিয়ে যায়, তবে গতকাল রাতে অরু পরিষ্কার করে আনোয়ার সাহেবকে বলেছে তাকে নিয়ে যেতে, না হলে পরীক্ষা দেবে না। অগত্যা আনোয়ার সাহেব তৈরি হয়ে মেয়ের জন্য সোফায় বসে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বেন। মোস্তফা সাহেব হাতে নিউজ পেপার সরিয়ে বললেন, প্রিপারেশন কেমন? ভালো চাচ্ছু। ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে? জি। ব্রেকফাস্ট করে বের হতেই তাদের সামনে তন্ময়ের গাড়ি থামল। কাজ নামিয়ে তন্ময় আনোয়ার সাহেবের উদ্দেশ্যে বলল, চাচু, তোমার না ইম্পর্টেন্ট কাজ ছিল? ছিল, কিন্তু মেয়েটা জেদ ধরেছে আমার সাথে যাবে। তাই থাক, কাজ পরে করে নিব। আচ্ছা, উঠে এসো, আমি ড্রপ করে দিই। আনোয়ার সাহেব মেয়ের দিকে তাকালেন। ওর মুখমণ্ডল অন্ধকার করে রেখেছে, যেন এই গাড়িতে করে যাবে না, গাড়িতে সে উঠবে না। আনোয়ার সাহেব ধীর স্বরে শুধালেন, কি হয়েছে মা? ওঠো। ওরও কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে রইল, সময় নিয়ে পেছনে উঠে বসল। চুপচাপ বসে সে। গাড়ি চলছে। এখন শুধু আনোয়ার সাহেব আর তন্ময়ের আলোচনা শোনা যাচ্ছে। ইদানিং অয়ন খুব ব্যস্ত, সামনে তার অনার্সের ফাইনাল, তার উপর নতুন প্রজেক্ট শুরু করেছে সে। সাবিহাকে দেখতে যাবার সময় নেই। সপ্তাহখানেক হয়ে গিয়েছে সাবিহাকে এক পলক দেখতে পারেনি, তাই আজ খুব হন্তদন্ত ভঙ্গিতে বাস স্ট্যান্ডের সামনে এসে পৌঁছিয়েছে। কর্নারে বাইক পার্ক করে দাঁড়িয়েছে। ঘড়ির কাঁটা 6টা 45। সাবিহা বেরোবে 7টায়। দাঁড়িয়ে থেকে অয়ন হাতে হাত ঘষছে। শীত নেমেছে, প্রচুর শীত। ঠান্ডা বাতাসের মধ্যে জ্যাকেট পরেও শীতে থরথর করে কাঁপতে হচ্ছে। মুখ দিয়ে বেরোচ্ছে এক রাজ ধোয়া। সাবিহা বেরোতে বেরোতে 7টা 20। তাকে দেখেই অয়ন ছুটে গেল, অথচ তাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে সাবিহা। ভাব এমন যে সে অয়নকে চেনে না। অয়ন হেসে পিছু ছুটেছে, ধীর স্বরে শুধালো, রেগে? এই যে সাবিহা, আল্লাহ, ওইদিকে যায় না, আমার বাইক ওখানে।
সাবিহা কথাই শুনছে না। শুনবে কেন? একটা সপ্তাহে একবার কলও করেনি। দেখা সাক্ষাৎ তো দূরের বিষয়, সাবিহা কল করেছে ধরে শুধু হু হ্যাঁ বলে কেটে দিয়েছে। এতটাই ব্যস্ত? এখন সাবিহাও ব্যস্ত। অয়ন হেসে দৌড়ে ফিরে গেল স্ট্যান্ডের সামনে। হেলমেট পরে বাইকে চাবি ঢুকিয়ে বাইক স্টার্ট করলো। এক টানে সাবিহার সামনে চলে এলো। আজ সাবিহা বাসও নেয়নি। কার জন্য নেয়নি তা তো অজানা নয় অয়নের। সে খুশি মনে প্রিয়তমার রাগ ভাঙাতে প্রস্তুত। অয়ন এক টানে সামনে চলে গেল। ব্রিজের একপাশে বাইক পার্ক করে সাবিহার কাছে ফিরে এলো। পাশাপাশি হাঁটতে লাগলো দুজন। সাবিহা বুকের কাছটাই দুহাত পেঁচিয়ে রেখেছে, মুখে গম্ভীর ভাব। অয়নের হাসি পাচ্ছে কিন্তু সে না হাসার চেষ্টা করে চলেছে। এক পর্যায়ে মাথা ঝুঁকিয়ে বলল, ব্যস্ত ছিলাম সত্যি, এরপর থেকে কেমন ভুল আর হবে না। তুমি ফার্স্ট, বাকি সব লাস্ট, ওকে? অয়ন আবারও বলল। আচ্ছা, গেস করো তো আমি বাড়িতে কি পড়েছিলাম? সাবিহা মনে মনে অয়নকে ভেঙালো। সে কিভাবে জানবে অয়ন বাড়িতে কি পরেছিল? অবশ্য বাড়িতে ছেলেরা ট্রাউজার পরে, না হলে শর্ট প্যান্ট, এগুলোই তো। কিন্তু জবাব দিলে সে রাগ দেখাবে কিভাবে? তাই সাবিহা জবাব দিল না। অয়ন নিজেই বলল, লুঙ্গি, লুঙ্গি পরেছিলাম। এক টানে খুলে আরেক টানে প্যান্ট পরে চলে এসেছি। সাবিহা চমকে তাকালো। তার চাহনিতে বিস্ময় অনিবার্য। অয়ন শব্দ করে হাসছে। হাসতে হাসতে চোখের কোণে জল জমেছে। সাবিহা বিরক্ত সুরে বলল, মিথ্যা বলার জায়গা পাও না। তোমার বিশ্বাস হচ্ছে না? আমি বাবার দেখা দেখি মাঝে সাঝে পড়ি। কি যে আরাম, আরাম আর আরাম। কোন দিক দিয়ে বাতাস যায় আর বেরোয় টেরই পাওয়া যায় না। ভেতরে সব কিছু আমার উড়ন্ত পাখির মতো ফ্রি। আহা! সাবিহা ছি বলে আগে পা বাড়ালো। অয়ন আবারও উচ্চস্বরে হাসতে লাগলো। তার হাসি আজ ফ্রি বিতরণ খুঁজছে। দেখা গেল সাবিহার ঠোঁট জুড়েও হাসি। কোনোভাবেই হাসি বুঝতে পারছে না। বাইকের সামনে আসতেই বাইকে উঠে বসলো অয়ন। সাবিহা পেছনে উঠে বসলো। বাইক স্টার্ট করতে নিয়ে অয়ন বলল, শক্ত করে ধরো। সাবিহা ধরল। শক্ত করে দোকাত চেপে ধরল। কয়েকটা চিমটিও কাটল। অয়ন হাসছে, যেন সাবিহার এতটুকু শক্তি চিমটি তার কিছুই করতে পারছে না। ড্রয়িং রুমে সকলেই উপস্থিত। সাধারণত এ সময় মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব বা ওহি সাহেব তারা থাকেন না। কাজ থেকে বাড়ি ফিরতে তাদের ৮টা-৯টা বেজে যায়। কিন্তু আজ তারা অসময়ে বাড়িতে কেন? সাবিহা চিন্তিত চেহারায় বাড়িতে ঢুকে দাঁড়িয়ে পড়ল। মোস্তফা সাহেব মেয়ের উদ্দেশ্যে বললেন, ফ্রেশ হয়ে নিচে এসো, কথা আছে। সাবিহা জি বাবা বলে ব্যাগ কাঁধে নিয়ে নিজের রুমের দিকে এগুলো। মনের মধ্যে সন্দেহ জাগছে, সে যা ভাবছে তা নয়তো। সাবিহা দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। মোস্তফা সাহেবের ইশারায় পাশের সোফায় বসলো। তার চিন্তা ভাবনা সত্যিতে রূপান্তরিত হয়েছে। যা ভেবেছে তাই শুনছে। তার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। উচ্চবিত্ত পরিবার, ছেলে ভালো, একজন নামকরা ডাক্তার। বিয়ের পর সাবিহাকে ইতালি নিয়ে যাবে, সেখানে সেটেল হবে নাকি। 5 মাসের মধ্যেই বিয়েটা শেষ করতে চায়। মোস্তফা সাহেব খুব করে বলেছেন তাকে ভেবে দেখতে। দেখে বোঝা যাচ্ছে তার বাবা এই বিয়ের সম্বন্ধে সন্তুষ্ট। সাবিহার পৃথিবী ঘুরছে, ঝামেলা কি শেষ হবার নয়? এই বিয়ে নামের দাগ জীবনে কেন থাকে? অতিষ্ঠ লাগছে তার সব কিছু। রাতে খেতে বসে সম্বন্ধের বিষয়টি আবার উঠেছে, মূলত তন্ময়কে বলার জন্য। তন্ময় ইদানিং বাড়িতেই থাকে না। ভোর সকালে বেরোয়, গভীর রাতে ফেরে। আজ দ্রুত ফিরেছে মোস্তফা সাহেবের আদেশে। বিয়ের বিষয় উঠতেই তন্ময় খাওয়া বন্ধ করলো। মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বলল, সাবিহাকে জিজ্ঞেস করেছো ও বিয়ে করতে চাচ্ছে নাকি? বিয়ে তো করতে হবে, আর কত, মাস্টার শেষ হয়ে যাওয়ার পথে প্রায়। তারপর তোমার বোনের বয়স হচ্ছে, ছোট নেই আর, বাসায় আরও মেয়ে আছে, তাদেরও বিয়ে শাদীর ব্যাপার আছে। ওর জন্য অন্যদের আটকে রাখা হয়েছে। ও এখন বিয়ে করবে না, জোরাজুরি করো না। বোনের প্রতি দায়িত্ব বলতে কিছু আছে তোমার মাঝে? আমার মধ্যে নেই। সেটা থাকবে কিভাবে? তবে শুনে রাখো, পরিবার ভালো, ছেলে ভালো। আমার ইচ্ছে। বিয়ে কি তোমরা করবে নাকি? তোমাদের ইচ্ছে দিয়ে কিছু আসবে যাবে না। বিয়ে যে করবে সে যেদিন বলবে সেদিন বিয়ে হবে। সাবিহা রাজি? সাবিহা বলেছে? অবশ্যই।
আমি যা বলবো আমার মেয়ে তাই করবে। বাবা ছেলের তর্কের মধ্যে বাকিরা নিশ্চুপ। সকলেই কান পেতে শুনছে, তবে কিছু বলার সাহস পাচ্ছে না। ওর মাথা নিচু করে খেয়ে চলেছে। তর্কাতর্কি যেন সে শুনছে না। আনোয়ার সাহেব বেশ কিছুক্ষণ পর বলল। ভাইয়া, মোস্তফা সাহেব আগেই তাকে থামিয়ে দিলেন। তুই যদি এই ছেলের সাপোর্ট করার জন্য মুখ খুলিস তাহলে এখানেই চুপ করে যা। আনোয়ার সাহেব চুপসে গেলেন। তন্ময় খেতে নিয়ে বলল। সামনে ইব্রাহিমের বড় ভাইয়ের বিয়ে, কার্ড পাঠিয়েছে, দেখে নিও। চুপচাপ খেতে থাকা রুবিনা খানিক নড়ে বসল, আর চোখে তন্ময়ের দিকে তাকালো। মোস্তফা সাহেবও গম্ভীর মুখে ছেলের দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন। সেই সময় বিনা আমন্ত্রিত মেহমান চলে এসেছে। অরুর মামা বাড়ির লোকজন দল বেঁধে এসেছে। অরু আর চোখে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। মোস্তফা সাহেব গম্ভীর মুখে ডাইনিং থেকে উঠে দাঁড়ালেন। অতিথিদের ড্রয়িং রুমে বসতে ইশারা করলেন। আনোয়ার সাহেবও ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে। সুমিতা বেগম হাত মুছে এগিয়ে এসেছেন। আজ শুধু অরুর বড় মামা মামি আসেনি, সাথে তার মেজো মামা মামি এবং তাদের ছেলে এসেছে।